আচ্ছা, কি বলছো? জুয়েরিয়া বলছো যে আমাদের গণিত একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, সেটি সমাধান করে দিলে ভালো হতো। কোনটা কোনটা প্রশ্ন? স্যার এটা হচ্ছে পরীক্ষা নিয়েছিলেন স্যার, ওটার অ্যান্সার নাম্বারও বলে দিয়েছেন। ওই কোশ্চেনটা তো মনে হয় স্যারের কাছে আছে, স্যারের নামে আমার কাছে আছে কোশ্চেনটা, কিন্তু কেমনে পাঠাবো আমি? তুমি আমাকে গ্রুপে পাঠিয়ে দাও। ওকে স্যার। ততক্ষণে আমরা গুরু অনুপাতের পর কি আছে, একক অনুপাত। একক অনুপাত কাকে বলে? যে অনুপাতের পূর্ব রাশি যে উত্তর রাশি সমান তাকে একক অনুপাত বলে, একক অনুপাত বলে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো তো আমরা সবাই জানি। তাহলে যেমন সরল অনুপাত, জাস্ট দুইটা অনুপাত থাকলেই হচ্ছে, দুইটা, এই যে এটাকে 3:5, 3:5, এটা একটা সরল অনুপাত। আবার 5:3 যদি বলি, এটাও কি সরল অনুপাত। কিন্তু 3:5 এটা হচ্ছে আমাদের লঘু অনুপাত, আর 5:3 এটা হচ্ছে আমাদের গুরু অনুপাত। ক্লিয়ার তো নাকি সবার? স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, একক অনুপাত। একক অনুপাত কি? যে অনুপাতে দুইটা রাশি হবে এক, ঠিক আছে? মানে 1:1। আসলে এটা এমনও হতে পারে যে দুইটা রাশি সমান, ঠিক আছে? দুইটা রাশি সমান মানে কি? 15:15, বা 15:15। তো এটাকে তো এভাবেও লেখা যায়, 1:1, তাই না? জি স্যার। এই জন্যই বলা হচ্ছে যে অনুপাতে দুইটি রাশি এক বা একক, ঠিক আছে? এ ধরনের অনুপাতই হলো একক অনুপাত। বা তোমরা যদি বলো যে কোনো অনুপাতের, এভাবে বললে ভালো হয়, যে কোনো অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান হলে তাকে একক অনুপাত বলে। ব্যস্ত অনুপাত কাকে বলে? উত্তর রাশিকে পূর্ব পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করা হলে তাকে ব্যস্ত অনুপাত বলে। ভেরি গুড। আচ্ছা, তোমাদের ভগ্নাংশ পড়েছো না? বিপরীত ভগ্নাংশ। ভগ্নাংশ যেমন টু 2/3 একটা ভগ্নাংশ। এর বিপরীত ভগ্নাংশ কি বলো তো তোমরা? 3/2। 3/2। এখানেও ঠিক একই জিনিসটা, ব্যস্ত অনুপাত যদি একটা 13:5 যদি একটা রাশি হয়, তাহলে সেটার ব্যস্ত অনুপাত হবে 5:13। তাহলে এই যে এটাই হচ্ছে ব্যস্ত অনুপাত। তার মানে কি, কার ব্যস্ত অনুপাত? 13:5-এর ব্যস্ত অনুপাত হচ্ছে গিয়ে 5:13। আবার এভাবেও বলা যায় 5:13 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 13:5। বুঝতে পেরেছো না? জি স্যার। জি স্যার। তাহলে এই যে আমরা যে আগে উদাহরণটা দিয়েছিলাম, 3:5, 3:5, এটার ব্যস্ত অনুপাত কি? 5:3। আবার 5:3 এটার ব্যস্ত অনুপাত হবে কি? 3:5। ব্যস্ত অনুপাত ক্লিয়ার তো নাকি? জেমি, তুমি বলো তো বহুরাশিক অনুপাত কি? যে অনুপাতে অনেকগুলো সংখ্যা থাকে তাকেই বহুরাশিক অনুপাত বলে। যে অনুপাতে, আবার বললো একটু সংখ্যাটা। যে অনুপাতে অনেকগুলো সংখ্যা থাকে তাকেই বহুরাশিক অনুপাত বলে। স্যার অনেকগুলো আমি বলি। সংখ্যা থাকে, ব্যাপারটা, হ্যাঁ স্যার আমি তোমার, বলি। স্যার আমি বলি। তোমারটা ঠিক আছে। আচ্ছা দাঁড়াও এক মিনিট, আমি বলি যে জেমিটটা ঠিক আছে, তিনটা রাশিক বাট অনুপাতকে আরেকটু। বহুরাশিক অনুপাত। আচ্ছা, জেমিটটা যে ভুল হয়ে গেছে তার এমনটা না, জেমিটাও ঠিক আছে, কিন্তু বলতে হবে এই ব্যাপারটাকে। আমি জানি যে আমি বুঝে যে বহুরাশিক অনুপাত কি, কিন্তু এটাকে বলতে হবে একটু ডিফারেন্ট ভাবে, ঠিক আছে? আচ্ছা, সুবা বলো তো বহুরাশিক অনুপাত কি? তিন বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। তিন বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক বলে। ভেরি গুড। জুয়াইরিয়া, সুবা যেটা বললো সেটা কি ঠিক আছে? জি স্যার। তাহলে দেখো, একটা জিনিস তোমাদের জানা দরকার। ধরো যে তোমাদের গণিত বইয়ের দৈর্ঘ্য ধরলাম হচ্ছে গিয়ে 10 ইঞ্চি, ঠিক আছে? 10 ইঞ্চি। প্রস্থ ধরলাম হচ্ছে গিয়ে 7 ইঞ্চি। পুরুত্ব ধরলাম 2 ইঞ্চি, ঠিক আছে? তোমাদের বাংলা বইয়ের ধরলাম দৈর্ঘ্য ধরলাম হচ্ছে গিয়ে 12 ইঞ্চি।
প্রস্থ ধরলাম হচ্ছে গিয়ে 8 ইঞ্চি এবং পুরুত্ব ধরলাম আমরা 3 ইঞ্চি, ঠিক আছে। আরেকটা বই ধরলাম যে ইংরেজি বইয়ের অনুপাত হচ্ছে গিয়ে তোমাদের 11 ইঞ্চি, দৈর্ঘ্য হচ্ছে 11 ইঞ্চি, প্রস্থ ধরলাম আমরা হচ্ছে গিয়ে 9 ইঞ্চি এবং পুরুত্ব ধরলাম আমরা হচ্ছে গিয়ে 1 ইঞ্চি, ঠিক আছে। ওকে স্যার। স্যার আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি এই কোশ্চেনটা। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। আমরা এই যে অনুপাত সমানুপাতের অধ্যায়টা শেষ করে তারপরে আমরা ম্যাথ সলভে যাব, ঠিক আছে, ওইটাতে যাব। ওকে, তাহলে এখন যদি তোমাকে কেউ বলে যে গণিত, বাংলা এবং ইংরেজি, ভালোভাবে শোনো প্রশ্নটা, গণিত, বাংলা এবং ইংরেজি বইয়ের দৈর্ঘ্যের অনুপাত কত? কত হবে বলতো? গণিত, বাংলা এবং ইংরেজি বইয়ের দৈর্ঘ্যের অনুপাত কত? কত হবে বলতো? 10:12:11। 10:12 12:11। 11। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, সুবা, একটা প্রশ্ন জি আছে স্যার। তোমার যে বাংলা, গণিত এবং ইংরেজি বইয়ের প্রস্থের অনুপাত কত? বাংলা, গণিত এবং ইংরেজি বইয়ের প্রস্থের অনুপাত কত বলতো? 7:8:9। এই যে এখানেই ভুলটা হয়ে যাচ্ছে। আমি কি বলেছি? আমি বলেছি কিন্তু বাংলা 1 নম্বরে বলছি, বাংলা 2 নম্বরে বলছি গণিত এবং ইংরেজি বইয়ের অনুপাত কত এটা বলছি। আমি কিন্তু বলি নাই গণিত, বাংলা এবং ইংরেজি বইয়ের প্রস্থের অনুপাত কত। আমি বলছি কি বাংলা, গণিত এবং ইংরেজি বইয়ের, অর্থাৎ বাংলাটা প্রথমে বলছি, তারপরে দ্বিতীয়তে বলছি গণিত এবং তৃতীয়তে বলছি ইংরেজি, ঠিক আছে। জি এই স্যার। জন্য তাহলে এখন অনুপাতটা কত হবে বলতো? 8:9। স্যার একবার বলেন। বাংলা, গণিত এবং ইংরেজি 8:7:9। 8:7:9। 7:9। জুয়াইরিয়া, বুঝতে পেরেছো? জি স্যার। অর্থাৎ যেটাকে আগে বলা হবে সেটাই আগে লিখতে হবে, যেটাকে পরে বলা হবে সেটাকে পরে লিখতে হবে, ঠিক আছে। এখন তাহলে জেমি আমাকে বলো তো যে ইংরেজি, বাংলা এবং গণিত বইয়ের পুরুত্বের অনুপাত কত হবে? 1:3:2। ভেরি গুড। 1:3:2। 3:2। এখন একটা জিনিস মাথায় রাখবা সবসময়, যদি দৈর্ঘ্য বলি সবসময় দৈর্ঘ্যই নিতে হবে, যদি প্রস্থ বলি সবসময় সব রাশিগুলো প্রস্থই নিতে হবে, যদি পুরুত্ব বলি সবসময় পুরুত্বই নিতে হবে। এখন মনে করো আমি যদি তোমাকে বলি যে ইংরেজি, বাংলা এবং গণিত বইয়ের তুমি যদি অনুপাত নাও, ইংরেজি, বাংলা এবং গণিত বইয়ের অনুপাত নাও, তুমি কিন্তু বা এরকম ধরো যে 1 নম্বরে হচ্ছে গণিত বললাম, 2 নম্বরে বাংলা বললাম এবং 3 নম্বরে ইংরেজি বললাম, যে গণিত, বাংলা এবং ইংরেজি বইয়ের অনুপাত তুমি কিন্তু কখনো এভাবে লিখতে পারবে না যে 10:, প্রথমে আমি দৈর্ঘ্য, গণিত বইয়ের দৈর্ঘ্য নিলাম আর নিলাম বাংলা বইয়ের প্রস্থ নিলাম, ধরো যে 10:8 আর তারপরে তৃতীয়তে ইংরেজি বইয়ের আবার গুরুত্ব নিলাম, ঠিক আছে। এভাবে এভাবে কিন্তু কখনো হবে না, এভাবে কখনো তোমরা অনুপাত লিখতে পারবে না। কেন? কেন বলো তো লিখতে পারবে না? কারণ 10 জিনিসটা কি? 10 জিনিসটা হচ্ছে দৈর্ঘ্য, কিন্তু 8 জিনিসটা কি দৈর্ঘ্য? নো স্যার, প্রস্থ। 8 কিন্তু প্রস্থ। 1 জিনিসটা কি দৈর্ঘ্য? 1 জিনিসটা কিন্তু পুরুত্ব। দৈর্ঘ্য না, এটা হচ্ছে পুরুত্ব। তো একটা অনুপাত যখন তোমরা লিখবা সেই অনুপাতের প্রত্যেকটার একক সেম হইতে হবে, বুঝতে পেরেছো? প্রত্যেকটার একক সেম হইতে হবে, প্রত্যেকটা রাশি সেম হইতে হবে। যেমন এটা হচ্ছে এই রাশিটার নাম কি 10, এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য। এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে কি পুরুত্ব। তো দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব সব কিছু একসাথে মেলানো যাবে না। যদি প্রথম রাশিটা দৈর্ঘ্য হয় তাহলে তার পরের দুইটাকেও দৈর্ঘ্যই লিখতে হবে, প্রস্থ তুমি লিখতে পারবে না, ঠিক আছে। জি স্যার। জি স্যার। সবগুলোকে হইতে হবে কি একই হইতে হবে। প্রথমটা যদি দৈর্ঘ্য, যদি চাই দৈর্ঘ্য তাহলে তোমাকে দৈর্ঘ্যই লিখতে হবে, ঠিক আছে। এই জন্য 10:12:11 হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখো 10 কি দৈর্ঘ্য, 12 কি দৈর্ঘ্য, 11 কি দৈর্ঘ্য, তিনটাই কিন্তু দৈর্ঘ্য। এটা হচ্ছে একটা অনুপাত। কিন্তু আমরা চাইলে কিন্তু এরকম করতে পারি না, আবার এরকমও করতে পারি না যে গণিত বইয়ের দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্বের অনুপাত কত। হ্যাঁ,
গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ এবং পুরুত্বের অনুপাত। এটা এটা আবার করা যায়, কিন্তু দুইটা আলাদা আলাদা বইয়ের ক্ষেত্রে কিন্তু করতে পারবা না, ঠিক আছে? ব্যাপারটা মাথায় রাখো। গণিত, বাংলা এবং ইংরেজি বইয়ের ক্ষেত্রে কোনোটার দৈর্ঘ্য নিলা, কোনোটার প্রস্থ নিলা, কোনোটার পুরুত্ব নিলা, এভাবে কিন্তু অনুপাত তৈরি করা যাবে না। হলে সবগুলোকেই দৈর্ঘ্য হইতে হবে, সবগুলোকেই প্রস্থ, না হলে সবগুলোকেই পুরুত্ব হইতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি এই স্যার। জিনিস, এইটা একটা জিনিস গেল। এখানে আরো একটা জিনিস বলার আছে, বোঝার আছে তোমাদের, যে যদি তোমাদেরকে আমি ফেললাম কেন? 10, 12 আর 11 ছিল না? তোমাদেরকে যদি বলা হয় যে গণিত, বাংলা এবং শুধু গণিত বই, শুধু যদি গণিত বইয়ের কথা হয়, বলা হয় যে তোমাদের গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ এবং পুরুত্বের অনুপাত কত, তখন কি লিখবে? তখন কিন্তু এভাবে লিখতে পারবে। আলাদা আলাদা রাশি হলেও তখন সমস্যা নেই, কারণ বই কিন্তু একটাই, ঠিক আছে? 10:7:2। 2। বুঝতে পেরেছো? তখন বলতে পারবে। যদি একটা বইয়ের কথা বলে, যদি বলে একটা বইয়ের, কারণ কি, এই যে দৈর্ঘ্যের একক যা, এটারও একক তা, এটারও একক তা, প্রত্যেকটার একক হচ্ছে কি ইঞ্চি। 10 ইঞ্চি, 7 ইঞ্চি, 2 ইঞ্চি, প্রত্যেকটার একক সেম, এই জন্য বলতে পারি। তার মানে কি, যদি একটা বই হয়, যদি একটা বই হয় সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্তর এভাবে অনুপাত লিখতে পারবো। কিন্তু যদি আলাদা আলাদা বইয়ের বলে, তাহলে সেক্ষেত্রে হয়তোবা সবগুলোর দৈর্ঘ্যের অনুপাত বলতে চাবে, অথবা সবগুলোর প্রস্থের অনুপাত, অথবা সবগুলোর পুরুত্বের অনুপাত। আমরা আলাদাভাবে একটার দৈর্ঘ্য নিলাম, একটার প্রস্থ নিলাম, একটার পুরুত্ব নিলাম, এরকম করা যাবে না। ক্লিয়ার তো নাকি? জি স্যার। জি স্যার। এই জিনিসটা অনেক স্টুডেন্টরা ভুল করে। যেমন, আর হচ্ছে সিকোয়েন্স খেয়াল রাখবা, কোনটা আগে বলছে কোনটা পরে বলছে। আমি যদি, আচ্ছা, তাহলে কি, গণিত বইয়ের দৈর্ঘ্য, বাংলা বইয়ের দৈর্ঘ্য এবং ইংরেজি বইয়ের দৈর্ঘ্য, যদি মানে আমরা মূলত কি শিখলাম, যে দৈর্ঘ্য দেওয়া থাকে তিনটা বইয়ের, শুধুমাত্র দৈর্ঘ্যগুলোই নিব। যদি প্রস্থ দেওয়া থাকে শুধু প্রস্থগুলোই নিব। আর যদি পুরুত্ব দেওয়া থাকে শুধু পুরুত্বগুলো নিয়েই আমরা অনুপাত তৈরি করব। বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, আর এখানে আমরা কি কি দেখলাম, যে দৈর্ঘ্যের অনুপাত কি ছিল? 10:12:11। দেখো এখানে অনুপাতে কয়টা অনুপাত, দেখো তো। তিনটা। তিনটার তিনটা। অনুপাত বলছে না? তো এটা কি হবে, একটা কি অনুপাত বলবো এটাকে আমরা? বহুরাশিক অনুপাত। বহুরাশিক অনুপাত। বহুরাশিক অনুপাত। ভেরি গুড, এই যে আমরা বহুরাশিক অনুপাত। ওকে, আমরা তাহলে পরবর্তীতে এগোই। এই যে একক কাজটা এখন তোমরা পারবে না? জি জি স্যার, স্যার। পারবো। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা ধারাবাহিক অনুপাত দেখি। ধারাবাহিক অনুপাত কি বলতো, কেউ একজন কে বলতে পারবে? দুইটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর সমান হলে তাকে ধারাবাহিক অনুপাত বলে। দুই অনুপাতের মধ্যে, দুটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর সমান হলে তাকে ধারাবাহিক অনুপাত বলে। এই যে এখানে সুন্দরভাবে বলা হচ্ছে। তার মানে আমরা কি জানলাম, দুইটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি, ঠিক আছে, প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর সমান হলে তাকে ধারাবাহিক অনুপাত বলে, ঠিক আছে? তাহলে এখন দেখি, 1:2 এবং 2:3, ঠিক আছে? বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। তাহলে দুইটি অনুপাত এরকম আমরা এভাবে লিখলাম না? দেখো দুইটি অনুপাত, এই যে দুইটি অনুপাত লিখলাম, 1:2 একটা, 2:1, 2:3 একটা। আর এখানে কি বলছে, দুইটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি। প্রথম অনুপাতটা কি এখানে? 1:2। 1:2 এর উত্তর রাশি কোনটা বলতো? 2। 2। আচ্ছা, ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, দ্বিতীয় অনুপাতটা কোনটা? 2:3। 2:3 এর পূর্ব রাশি কোনটা? 2। 2। তাহলে এই যে অনুপাত দেখতে পাচ্ছ, এই অনুপাতটাকে বলা হচ্ছে কি ধারাবাহিক অনুপাত। আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি?
এক 1:2:3। 1:2:3। ভেরি গুড। তাহলে এটা কি আমাদের ধারাবাহিক অনুপাত। বুঝতে পেরেছো? দেখো এখানে জি খুব স্যার। সুন্দরভাবে জি একটা স্যার। উদাহরণ দিয়ে দিয়েছে যে চকলেট ও কেকের দামের অনুপাত হচ্ছে কি 10:20 অথবা 1:2। 10:20 কি 1:2 লেখা যায় বলো তো? জি স্যার। জি স্যার, যায়। স্যার কেন লেখা যায় বলো তো? লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে করা যায়, বুঝিনি, আবার বলো, জেমি কি বলছিলে? কারণ এই দুইটা অনুপাত তো আমরা কাটাকাটিও করতে পারবো। হ্যাঁ, কাটাকাটি করতে পারবো। কত দিয়ে ভাগ করা যায়? 10 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে। অনুপাত মানে আসলে কি জানো? অনুপাতকে কিন্তু আমরা একটি এভাবে, ভগ্নাংশ। হ্যাঁ, অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। তাহলে যদি আমরা বলি 10:20, তাহলে এটা কি হবে ভগ্নাংশটা বলো তো? সুবা বলো তো। 1:10/20। আচ্ছা, তুমি বলে ফেলছো, সমস্যা নেই। আচ্ছা, 10 তুই কেন বাই, বলে ফেলছি? আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। 10:20 অনুপাতটা হচ্ছে 10/20। ঠিক আছে। সুবা এটা জানতা তো নাকি? সুবা, জি জেমি? স্যার, জানতাম, ও আগে বললো তো ওই জন্য আর বললাম না। আচ্ছা, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা ধারাবাহিক অনুপাতও শিখে ফেললাম। ক্লিয়ার তো সবার কাছে ধারাবাহিক অনুপাত নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, একটা জেমি, ক্লিয়ার ধারাবাহিক অনুপাত কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি যে 1:3 এবং 4:2, এটা কি ধারাবাহিক অনুপাত? এখানে এটা কি ধারাবাহিক অনুপাতে নেওয়া পসিবল? নো স্যার। নো স্যার। নো স্যার। এটাকে ধারাবাহিক অনুপাত বানানো পসিবল। স্যার দ পদ্ধতির মাধ্যমে। এই যে দেখো, এখানে আছে না, এই যে 3 নাম্বার, প্রথম অনুপাতের উত্তর পদ আর দ্বিতীয় অনুপাতের পূর্ব পদ, তার মানে কি 3 এবং 4। তাহলে কি করব আমরা? প্রথমে 3 এবং 4-এর লসাগু করব। 3 এবং 4-এর লসাগু করলে কত আসবে আমাদের লসাগু বলো তো? 12 বা বার 6। 12। 12। 12 আসবে, 6 আসবে না, 12 আসবে। তাহলে এখন এই প্রথম অনুপাতে লসাগু যেহেতু 12 আসছে, আমরা কি করব? প্রথম স্যার যে অনুপাতটাকে তার উত্তর পদটাকে 12 বানাইতে হবে আমাদের। ঠিক আছে। তাহলে প্রথম অনুপাতটা, এখানে অনুপাতটা দিয়ে দিলাম। উত্তর পদটাকে 12 বানাইতে গেলে 3-এর সাথে কত গুণ করতে হবে? 4। 4। 4। 4 গুণ করতে হবে। তাহলে 4 গুণ করে 12 পেলাম। তাহলে উত্তর পদে যেহেতু আমরা 4 গুণ করছি, তাহলে আমাদেরকে পূর্ব পদেও কত গুণ করতে হবে? 3। পূর্ব পদেও 4 গুণ করতে হবে। উত্তর পদে আমরা কত গুণ করছি? 4 গুণ 4। করছি। 3-এর সাথে 4 গুণ করে তো 12 পেয়েছি, তাই না? তাহলে 3-এর সাথে যেহেতু আমরা 4 গুণ করেছি, তাহলে 1-এর সাথে কত গুণ করব? 4। 4 গুণ করব। জয়দিয়া, বুঝেনি? বুঝছি স্যার। এই যে 1-এর সাথে গুণ করব একটা অনুপাত, 3-এর সাথে গুণ করব। 3-এর সাথে কত গুণ করব? 3-এর 4। সাথে 4 গুণ করব, তাহলে 12 পাবো। তাহলে 3-এর সাথে যেহেতু 4 গুণ করলাম, 1-এর সাথেও 4 গুণ করব। আর 4 এই যে অনুপাত 12 দুইটা অনুপাতকে কেন সমান সংখ্যা দিয়ে গুণ করতেছি বলো তো? সমান করার জন্য। অনুপাতটাকে ঠিক রাখার জন্য। দেখো এই যে 1:3, 1:3 জিনিসটা কি? 1:3 মানে কি? 1/3। তা আমরা তো জানি যে একটা ভগ্নাংশের উপরে এবং নিচে সমান সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশটা পরিবর্তন হয় না, তাই না? জি স্যার। এই যে জি স্যার। 12 আর উপরে থাকে 4। তাহলে এই যে 4 আর এটা যদি কাটাকাটি করি, তাহলে আবার কি হয়? 1 আর 3। তাহলে কি উপরে 1 নিচে 3। বুঝতে পারছো না? তাহলে কি পরিবর্তন হলো? কোনো পরিবর্তন নো হলো না। স্যার। এই জন্যই কিন্তু আমরা এখানে অনুপাতের দুই পাশে সমান সংখ্যা দিয়ে গুণও করতে পারি, চাইলে ভাগও করতে পারি। ঠিক আছে। ওকে, এখন পরবর্তীটা 4 আছে না, এই যে 4, ধারাবাহিক অনুপাতের জন্য কি করতে হবে? এই যে প্রথম অনুপাতের উত্তর পদটাকে আমরা 12 বানাইছি, তাহলে পরবর্তী অনুপাতের পূর্ব পদটাকে আমাদের 12 করতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে এই স্যার অনুপাতের পূর্ব পদকে 12 করার জন্য কত গুণ করতে হবে 4-এর সাথে? 3। 3। 3 গুণ করতে হবে। ভেরি গুড।
তারপরে 2 এর সাথে তাহলে আমরা কত গুণ করব? 3 3 3। তাহলে এখন আমাদের কত আসতেছে বলো তো এখানে? 4:12 আর 12:6। 4:12 আর হচ্ছে 12:6। তাহলে আমাদের ধারাবাহিক অনুপাতটা কি আসবে বলো তো? 2:6:3 কাটাকাটি করার পর স্যার। ভেরি গুড। আচ্ছা, তার মানে 4:12:6। এখন 6 এটাকে কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাই না? 2:6:3 সবগুলোকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? 2 4কে অনুপাত 2 দিয়ে 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, আর 6কে 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে এটা হচ্ছে কি আমরা ধারাবাহিক অনুপাত। তাহলে দেখো 1:3 আবার 4:2, ঠিক আছে? এই দুটোকে ধারাবাহিক অনুপাতে কনভার্ট করলে কি আসে? 2:6:3। তোমরা প্রসেসটা বুঝতে পারছো তো সবাই, যে জি ধারাবাহিক স্যার। অনুপাতে কিভাবে দুইটা সরল অনুপাতকে কিভাবে ধারাবাহিক অনুপাতে পরিণত করে? বুঝতে পারছো তো নাকি? জি জি স্যার। জি স্যার। আচ্ছা, সুবা তুমি বলো তো স্যার কিভাবে করবো এই কাজটা? হ্যাঁ বলো জয়রিয়া। স্যার এটা আরেকটা নিয়মে করা যায়। হ্যাঁ, কোন নিয়মে বলো? স্যার হচ্ছে পদ্ধতি বলে। হ্যাঁ, দ পদ্ধতি কোনটা বলো? সবাই শিখবে স্যার একসাথে, হচ্ছে বলো। 1/3 1:3 আর 1:3 আর 4:2 এগুলাকে পদ্ধতির মাধ্যমে লেখলেই ধারাবাহিক অনুপাত হয়ে যাবে। আচ্ছা, এই যে এখান থেকে এখানে, দেন এখানে, তারপরে এখানে, তাই তো? এটা জি বলতেছো তো? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন কিভাবে লিখবো বলো তুমি? তুমি বলে দাও, আমি সে অনুযায়ী শুনে শুনে লিখি, দেখি আসলে ঠিক হয় কিনা। 4 4 অনুপাত আচ্ছা, আমরা এটাকে ইয়ে করে ফেলি, সবগুলো মিশিয়ে ফেলি, তারপরে লিখি, ঠিক আছে? আচ্ছা, আমাদের অনুপাত কি কি ছিল? 1:3। 1:3 ও 4:2। হ্যাঁ, তাহলে এখন আমরা কিভাবে লিখবো বলো তো? জুয়েরিয়া বলো। পদ্ধতি চিহ্ন দিয়ে 4 হ্যাঁ, দ চিহ্ন দিলাম। দয়ে প্রথমে হচ্ছে 4 আর 1 গুণ করে হচ্ছে 4 অনুপাত দয়ের প্রথমে 4 4 আর 1 গুণ করে হচ্ছে 4 আসলো। 4 আর 1। জি স্যার। হ্যাঁ, তারপরে এখানে এখানে জুয়েরিয়া আছো? জি স্যার। হ্যাঁ বলো। হচ্ছে আরেকটা হবে 4 আর 3 গুণ করে 12 হ্যাঁ, দয়ের তারপরে আরেকটা লাঠিতে। 4 আর 3, মানে এটা 3x4 না, 4x3 হয়। জি স্যার। 4x3, হ্যাঁ। এখানে তারপর হবে হচ্ছে 3x4। 3 আর 2 গুণ করে স্যার 3 আর 2 আচ্ছা, 3 নিচে আর 2, স্যার। নিচে 3 আর 2, জি স্যার। 3 আর 2, আর এখানে আছে 3 আর 4। এই যে হয়ে গেছে। তাহলে দেখো এখানে আমরা উপরে কি উপরে করি? হচ্ছে 3 × 4 হচ্ছে লিখতে হবে না, এমনি বাইর হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো এটা তোমাকে বোঝানোর জন্য বললাম। 3x4টা কি অ্যাকচুয়ালি? 3-এর সাথে 4 গুণ করতেছি, আর 4x3 মানে কি? 4-এর সাথে আমি করতেছি। বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, এটা না লিখলেও হবে, এটা না লিখলেও হবে, কিন্তু এটা আমরা কেন করতেছি? কিন্তু এই যে এই পদ্ধতিটা থেকে তোমার ওই পদ্ধতিটা কিন্তু একটু সহজ। তোমাদের কাছে কোনটা সহজ মনে হয়? স্যার আগের পদ্ধতিটা। স্যার আগের পদ্ধতিটা। স্যার অনেক সময় পরীক্ষার সময় টাইম কম থাকে, ওই জন্য এই পদ্ধতির মাধ্যমে দ্রুত হ্যাঁ, অঙ্কটা করা এটা যায়। আসলে দুটা পদ্ধতি কিন্তু সহজ, দুটা পদ্ধতি সহজ। দুইটা পদ্ধতি হচ্ছে তোমাদের কি বলবো, এটা তোমরা আগে হয়তো বা ট্রাই করোনি, যার কারণে অনেক কঠিন লাগছে। কিন্তু দুইটা পদ্ধতি সহজ, এই পদ্ধতিটাতে তাড়াতাড়ি তোমরা ম্যাথ সলভ করতে পারবে, ঠিক আছে? কিন্তু এই পদ্ধতিটা বোঝার জন্য তোমাকে আগের যে পদ্ধতিটা দেখাইলাম সে পদ্ধতিটা সম্পর্কে ভালো একটা নলেজ তোমার থাকা লাগবে। সেটাতে সেটাতে একটা ভালো নলেজ গেইন করার পর তারপরে পদ্ধতিতে আসলে
এই যে আমরা কেন 4-এর সাথে 3 গুণ করতেছি, কেন 3-এর সাথে 4 গুণ করতেছি, যখন ওই আগের পদ্ধতিটা খুব ভালোভাবে বুঝবা তখন তুমি বুঝতে পারবা যে হ্যাঁ আসলে এখানে কি হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের কি আসলো, এই যে 4, প্রথমে লিখবো 4, তারপরে লিখবো হচ্ছে 12, তারপরে আবার লিখতে পারি 12, তারপরে আবার লিখতে পারি 6। তাহলে এই দুইটা 12 মিলে কম্বাইন করে আমি লিখবো কি 4:12:6। তবে এটাকে কাটাকাটি করলে আমাদের কি আসে, 2:6:3, 3। তাই না? জি বুঝতে স্যার। পেরেছো? তো সমস্যা নেই, দ পদ্ধতি যদি কেউ না বুঝে থাকো সমস্যা নেই, আমরা পরবর্তীতে যখন তোমাদের রিভিশন দেওয়া হবে চ্যাপ্টার গুলো তখন তোমাদেরকে দ পদ্ধতি অবশ্যই শেখানো হবে। ঠিক আছে, কিন্তু আপাতত ইন স্যার ডিটেলস আমাকে শেখানো। দ পদ্ধতিটা বেশি সহজ লাগে, হ্যাঁ, বেশি কারণ লিখতে তুমি, হয় না, সহজে অঙ্কটা করা যায়। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই। কিন্তু এই যে আমি এর আগে যে পদ্ধতিটা দেখাইলাম সেটাতে তোমরা যারা দ পদ্ধতি পারো না সেটা ফলো করবা, ঠিক আছে? ওকে, এখন দেখো একক কাজ, একক কাজটা পারবা না সবাই? জি স্যার পারবো। জি স্যার পারবো। তৃতীয়, পঞ্চম ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়সের অনুপাতটি একত্রে কত হবে? আচ্ছা, okay, তাহলে এখন বাস্তব সমস্যা সমাধানে অনুপাতের প্রয়োগ। 500 টাকা দুজন বন্ধুর মাঝে 2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? এটা কিভাবে করব? এই ম্যাথটা করছো তোমরা কি আগে কখনো? জি স্যার জি করছি। জি স্যার করছি। আচ্ছা, তাহলে এই ম্যাথটাই আমি তোমাদেরকে এখন বলবো যে 500 টাকা 3 জন বন্ধুর মধ্যে তোমরা ভাগ করে দিবে, ঠিক আছে? 3 জনের মধ্যে ভাগ করবে আর অনুপাতটা হচ্ছে 5:7:11। ঠিক আছে, বলো কত হবে? খুব তাড়াতাড়ি করে ফেলো, সময় হচ্ছে মাত্র। আচ্ছা, তোমরা এই এই ম্যাথটা কিভাবে করবে আমাকে একজন বলো, কে স্যার বলবে? প্রথমে অনুপাতের যোগফল গুলো নির্ণয় করব। আচ্ছা স্যার উত্তরগুলো কি বলবো? আচ্ছা, এক এক করে বলো। প্রথমে জেমি বলো, জেমি বলো। এই যে প্রথম জনের জন্য, অর্থাৎ যে 5, এখানে 5 দিয়ে যাকে বোঝানো হচ্ছে, হ্যাঁ, সে কত টাকা পাবে বলো তো, কিভাবে বের করবো এটা? স্যার আমরা প্রথমে এই রাশিগুলো যোগ করে নিব, যোগ করে নেওয়ার পরে আমরা এগুলা 500 টাকাটা দিয়ে এটাকে ভাগ করব। আচ্ছা স্যার দেখো, উত্তর মিলতেছে না। দেখো 5, 7, 11 সবগুলো যদি যোগ করি কত হয়? 16 23। এবং 7, 16-7-23, হ্যাঁ 23 হয়। স্যার উত্তর তো এখন মিলতেছে না। উত্তর মিলবে না কেন? অবশ্যই মিলবে। দেখো, অনুপাতের যোগফল হচ্ছে আমাদের কত? 23। তাহলে 23। আমরা জেনে গেলাম অনুপাতের যোগফল হচ্ছে 23। না মেলার কি আছে? এখন আমরা কি করব? কার্ডটা বের করতে চাচ্ছি, যার অনুপাত হচ্ছে 5 সে কত টাকা পাইছে। তাহলে আমার কি করতে হবে? 5 আর নিচে লিখবো 23, তাই না? জি কার্ডটা স্যার। লিখবো 500। ঠিক আছে, এখন আমরা যদি এটা ভাগ করি, কাটাকাটি করি, তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, স্যার দশমিক আসতেছে। হ্যাঁ দশমিক আসুক, স্যার সমস্যা কাটাকাটি কি? হচ্ছে না তো? স্যার জি কাটাকাটি স্যার হবে কাটাকাটি না, হচ্ছে না। কাটাকাটি হচ্ছে না, সমস্যা কি? দশমিক আসবে তাহলে। দশমিক আসলে কি অঙ্ক ভুল? অবশ্যই না। তাহলে এটা আসবে, ঠিক আছে, 108.69 টাকা। আমি ইংলিশে লিখে ফেললাম 69 টাকা, ঠিক আছে, এভাবে লিখতে পারি। তারপরে পরের জন কত টাকা পাবে 500 এর সাথে? তাহলে দ্বিতীয় জন কত পাবে বলো তো? উপরে কত লিখবো, নিচে কত লিখবো? 7 উপরে বাই 7, 23। নিচে 23। এই তো, এভাবে যদি করি তাহলে কত আসবে অ্যান্সার বলো তো? এভাবে যদি ক্যালকুলেটর হিসাব করো তাহলে দেখবে যে 152.174 টাকা। ঠিক আছে, এরকম করে তৃতীয়টাও করতে পারবো। তো এই প্রসিডিউরটা তো সবাই জানো না? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, সমস্যা নেই।
আচ্ছা, তাহলে এখন আর কোথায় যেতে পারি আমরা? মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি, কে বলবে? সুবা বলো তো, মিশ্র অনুপাত কি? স্যার একটু আবার বলেন তো, শুনতে পারিনি। বললাম যে স্যার মিশ্র অনুপাত কি, মিশ্র অনুপাত কাকে বলে? কেউ বলতে পারবে মিশ্র অনুপাত কি? জি স্যার। হ্যাঁ বলো, মিশ্র অনুপাত কি? একাধিক সরল অনুপাতে পূর্ব রাশিগুলোর গুণফল পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফল উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। আস্তে বলো, সবাই কেউ তো বুঝতে পারে না, একটু ধীরে ধীরে বলো। স্যার পারছি। হ্যাঁ বলো, বলো। স্যার আমি আবার বলবো। হ্যাঁ হ্যাঁ বলো। একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির গুণফলগুলোকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। আচ্ছা, তাহলে তোমার সংখ্যা অনুযায়ী দেখো, দুইটা অনুপাত, একাধিক সরল অনুপাত, ঠিক আছে? তুমি কি বললে যে একাধিক সরল অনুপাত, ধরো যে 2:3 একটা অনুপাত, আরেকটা ধরলাম যে 4:7, এই দুইটা অনুপাত। তাহলে মিশ্র অনুপাত কি হবে? তোমরা কি পড়ছো মিশ্র অনুপাত? স্যার 8:21। 8:21। স্যার ভুল গেছে কি? না না। আচ্ছা, তারপরে এই যে দেখো একটা উদাহরণটা দেখলে তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে এই যে দুইটা দেখো, এই দুইটা মিশ্র অনুপাত, এই মিশ্র অনুপাত দুইটার তোমার ইয়ে কি হবে, এই এই সরল অনুপাত দুইটার মিশ্র অনুপাত কি হবে? প্রথমে সরল অনুপাত দেখো, 2 এর সাথে 5 গুণ করেছে, কত? 5 গুণ করে কত হয়েছে? 10 হয়ে গেছে। 2 এর সাথে 7 গুণ করে 21 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটার মিশ্র অনুপাত কত হবে বলো? তাহলে এটার মিশ্র অনুপাত ডেফিনেটলি কত হবে? এই দুটো গুণ করে দিলে 8, আর এই দুটো গুণ করে দিলে কত হবে? 21। অনেক ইজি, তাই না? ক্লিয়ার মিশ্র জি জি অনুপাত? স্যার। সুবা? জি স্যার। আচ্ছা, এখন দেখো দুইটি আয়তাকৃতি মাঠের, এখন কথা হচ্ছে ফার্স্ট অফ অল বলে নেই যে মিশ্র অনুপাত কেন আমাদের জানা দরকার, মিশ্র অনুপাত জানলে আমরা কি কি উপকার পাবো বা লাভ কি, ঠিক আছে? অবশ্যই আমাদের জানতে হবে যে আমরা মিশ্র অনুপাত কেন শিখবো, তাই না? যেমন আগের অনুপাত গুলো শিখলাম যে টাকা ভাগাভাগি করে দেয়া, এবং আরো অন্যান্য কাজের জন্য আমাদের সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, অন্যান্য অনুপাত গুলো লাগে, ঠিক আছে? কিন্তু মিশ্র অনুপাত আমাদের কেন লাগে বলো তো? ধরে নাও এরকম একটা জমি আছে, হুম, এটা একটা জমি, আর এটা আর একটা জমি, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট জমি। ধরো যে এই জমিটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, আর প্রস্থ হচ্ছে 7 মিটার। আবার নিচে যে জমিটা আছে, এটার দৈর্ঘ্য হচ্ছে ধরে নিলাম হচ্ছে গিয়ে 20 মিটার, আর প্রস্থ হচ্ছে ধরে নিলাম যে প্রস্থ কত ধরা যায়, ধরে নিলাম প্রস্থ 10 মিটার, ঠিক আছে? এই যে প্রথম যে জমিটা, এটা হচ্ছে প্রথম জমি, আর এটা হচ্ছে দ্বিতীয় জমি, ঠিক আছে? প্রথম জমির দৈর্ঘ্য কত? 10, আর প্রস্থ কত? 7। 7, দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত? 20, আর 20, প্রস্থ কত? 10। 10। এখন আমি তোমাদেরকে যদি বলি যে প্রথম এবং দ্বিতীয় জমির, ভালো করে শোনো, প্রথম এবং দ্বিতীয় জমির দৈর্ঘ্যের অনুপাত কত? 1:2। 1:2। 1:2, তার মানে কি? বা 10:20, 20, তাই না? আচ্ছা, এটা গেল কি? এটা হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত, ঠিক আছে?
প্রথম জমি এবং দ্বিতীয় জমির দৈর্ঘ্যের অনুপাত। এখন আমি যদি তোমাদেরকে বলি প্রথম এবং দ্বিতীয় জমির প্রস্থের অনুপাত কি? 7:10। 7:10। 7:10। এখন আমি যদি তোমাদেরকে বলি প্রথম জমির ক্ষেত্রফল কত? 70 বর্গমিটার। 70 বর্গমিটার। কিভাবে পেলে? এই 7, দৈর্ঘ্য এই যে প্রস্থ 10 গুণ করে। 10 এবং 7 গুণ করে, তাই না? এখন দেখো জি তো স্যার। আমরা অনুপাত দেখে প্রথমে এই 10টা কি বলতো? এই প্রথমের যে দৈর্ঘ্যের অনুপাত, এই 10টা কি বলতো? এই 10টা দৈর্ঘ্য। হচ্ছে পূর্ব কার দৈর্ঘ্য? রাশি। এই 10টা হচ্ছে, হ্যাঁ পূর্ব রাশি ঠিক আছে, কিন্তু এই 10টা হচ্ছে প্রথম যে জমি সেই প্রথম জমির দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্য। আবার এই যে পরে যে 7 দেখতে পাচ্ছ, 7টা কি? প্রথম জমির প্রথম প্রস্থ। জমির প্রস্থ। তাহলে দেখো এই যে এই দুইটা যে অনুপাত, এটা হচ্ছে আমাদের প্রথম অনুপাত আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অনুপাত। তাহলে প্রথম অনুপাতের পূর্ব রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাই? ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা পাই না অ্যাকচুয়ালি। বুঝতে জি পারতেছো? স্যার। তাহলে মিশ্র অনুপাত দিয়ে আমরা কি পাবো? তাহলে যদি ক্ষেত্রফল। হ্যাঁ, ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাচ্ছি একবারেই দুইটা জমির ক্ষেত্রফল পাশাপাশি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কি আমরা এখানে কত লিখবো? নিচে 70, তাই না? তাহলে জি 70টা কি? স্যার। 70টা হচ্ছে প্রথম জমির জমির ক্ষেত্রফল। ক্ষেত্রফল। তাহলে এখন দ্বিতীয়টা দেখো তো, দ্বিতীয় দুইটা কি? 20 কি এবং 10 কি? 20 হচ্ছে দ্বিতীয় জমির 20টা হচ্ছে দ্বিতীয় জমির দ্বিতীয় দৈর্ঘ্য জমির দৈর্ঘ্য। এবং 10 10 হচ্ছে হচ্ছে দ্বিতীয় জমির প্রস্থ। দ্বিতীয় জমির প্রস্থ। তাহলে দ্বিতীয় জমির আমার দৈর্ঘ্য জানি প্রস্থও জানি, তাহলে আমার কি গুণ করে দিলে কি পাবো? 100 ক্ষেত্রফল পাবো 100 200। 200 200 বর্গ একক। 200 স্যার। হ্যাঁ হ্যাঁ 200। তাহলে আমরা কি পেলাম? যে দুইটা ক্ষেত্রফল আমরা পাশাপাশি পেয়ে গেলাম, যার মধ্যে প্রথমটা কি? 70 হচ্ছে প্রথম জমির ক্ষেত্রফল এবং 200 হচ্ছে গিয়ে দ্বিতীয় জমির ক্ষেত্রফল। ক্লিয়ার সবাই? জি স্যার। হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, জুয়াইরিয়া আছে? হাম্মাদ কোথায় গেল? হাম্মাদ ছিল না জি ক্লাসে? স্যার। হাম্মাদ হাম্মাদ চলে গেছে। আচ্ছা, তাহলে মিশ্র অনুপাত আমাদের কেন দরকার আমরা বুঝতে পারছি তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে দেখো যে দুইটা আলাদা আলাদা অনুপাত, কিন্তু সেই আলাদা পূর্ব পদ এবং উত্তর পদ গুলো গুণ করলে আমরা মিশ্র অনুপাতের মাধ্যমে সরাসরি তার ক্ষেত্রফল গুলো পেয়ে যাচ্ছি, তাই না? ওকে, এখন যদি তোমাদেরকে বলে যে দুইটি আয়তাকার মাঠের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে, তার মানে প্রথম মাঠের দৈর্ঘ্য হচ্ছে কত? 4। দ্বিতীয় জি মাঠের স্যার। দৈর্ঘ্য কত? 3। 3। তারপরে প্রথম মাঠের প্রস্থ কত? 6। আর 6। দ্বিতীয় মাঠের প্রস্থ হচ্ছে 1। তাহলে এখন যদি আমি তোমাদেরকে বলি, এখানে আরেকটা জিনিস বোঝার একটা জিনিস আছে, বুঝতে পারছো? যে এই 4 এবং 6 গুণ করলে কি পাবো আমরা? প্রথম 24। মাঠের ক্ষেত্রফল। প্রথম মাঠের ক্ষেত্রফল। 24। এখন 24টা কি আসলেই ক্ষেত্রফল? না স্যার, এটার অনুপাত। 24 1 হলে ভালো হয়। হ্যাঁ, এই যে ধরতে পারছো হয়ে যায়। আবার 3 আর 1 গুণ করলে কত হবে? 3। তাহলে 24:3। এটা কিন্তু ক্ষেত্রফলের অনুপাত, দয়ের আসলে অনুপাত। ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত। বুঝতে পেরেছো? এইগুলা কিন্তু আসলেই যে ক্ষেত্রফল এমনটা নাও হতে পারে। কিভাবে? এই যে আগের উদাহরণটা আমি বলে দিই, ঠিক আছে? আগের উদাহরণটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আগের উদাহরণটাতে এই যে দৈর্ঘ্যের অনুপাতটা কি? দৈর্ঘ্যের অনুপাতটা 10:20 ধরছি না আমরা? কিন্তু দৈর্ঘ্যের অনুপাতটা আমি জি এভাবে স্যার। 10:20টাকে আমি 1:2 এভাবেও তো বলতে পারতাম, তাই না? পারতাম না? বলো জি তো। স্যার। জি স্যার। আবার জি স্যার। প্রস্থের অনুপাতকে কিন্তু কাটাকাটি করা যায় না। তাহলে 7:10। তাহলে কি আমি 7 আর 1 গুণ করলে কত হইতো? 7। আবার 10 আর 2 গুণ করলে কত হইতো? 20, তাই না? তাহলে দেখো তো, তোমরা বলো তো আমাকে, 7 যে আমি পাইলাম এখানে,
7 কি তাহলে আমরা ক্ষেত্রফল বলতে পারি 7কে? 7 কি আসলে পসিবল? প্রথম মাঠের না, ক্ষেত্রফল স্যার। থেকে 7 পসিবল হওয়া? পসিবল না। কিন্তু দ্বিতীয় মাঠের ক্ষেত্রফল কত? 200 আমরা জানি, কিন্তু এখানে আসছে কত? 20 আসছে। তাহলে এটা কি পসিবল? এটা কি সত্য হইলো? ক্ষেত্রফল আসলে কি সঠিক হইলো? হইলো না। নো নো স্যার। নো স্যার। এটা অ্যাকচুয়ালি কি পাইছি? 7:20 বা 7:20, এটা আমরা পাইছি ক্ষেত্রফলের অনুপাত। যেমন আগে যখন ম্যাথটা সলভ করলাম তখন আমরা কি পেয়েছিলাম? 70:200। সেখানে কিন্তু এই 70টা ছিল ক্ষেত্রফল আর 200টাও ছিল কিন্তু ক্ষেত্রফল। 70টা প্রথম মাঠের এবং 200টা হচ্ছে দ্বিতীয় মাঠের। কেন বলতো? কারণ তখন কিন্তু হুবহু অনুপাতগুলো নিয়েছি, হুবহু মানগুলো নিয়েছি আমরা। যে এখানে 10 নিয়েছি, 10ই নিয়েছি ঠিক, আর এখানে হচ্ছে 20, ঠিক 20ই আমরা নিয়েছি। কোনো চেঞ্জ করি নাই আমরা অনুপাতটাতে, ঠিক আছে? কিন্তু পরবর্তীটাতে কিন্তু আমরা 10 দিয়ে ভাগ করে যে অনুপাতটা আসে সে অনুপাতটা নিয়েছি। এই জন্য কিন্তু আমরা ক্ষেত্রফলটা এক্স্যাক্টলি পাচ্ছি না, আমরা ক্ষেত্রফলের অনুপাত পাচ্ছি। আবার দেখো এই যে নিচে যে 70:200, এটা দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু 10 দিয়ে যদি ভাগ করি, 70কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 7 হবে, তাই 7। না? জি আবার স্যার। 200কে যদি 10 দিয়ে ভাগ করি কত হবে? 20 হবে, 20। তাই না? এই দেখো এইটা কোথায় আসলো? এই যে আমরা এখানে পেয়েছি উপরে, তাই না? তাই না? জি স্যার। বুঝতে পেরেছো? এর জন্য তোমরা যদি জি স্যার। জি সরাসরি স্যার। ক্ষেত্রফল বের করতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে দৈর্ঘ্য এবং প্রস্থের মানের পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। যদি ক্ষেত্রফল জি বের স্যার। করতে চাও তাহলে দৈর্ঘ্য এবং অনুপাতে দৈর্ঘ্য এবং প্রস্থের মানের পরিবর্তন করা যাবে না। আর যদি ক্ষেত্রফলের অনুপাত বের করতে চাও সেক্ষেত্রে চাইলে তুমি এটা পরিবর্তন করতে পারো। বুঝতে পেরেছো? জি স্যার। জুয়াইরিয়া, তুমি প্রথমেই যখন আমাকে বলেছিলে 1:2, তুমি কি এখন বুঝতে পেরেছো যে আমি কেন তখন 1:2 নেইনি? জি স্যার। তোমাদেরকে এই জিনিসটা অ্যাকচুয়ালি বোঝার জন্য যে কখন আমি ক্ষেত্রফলটা এক্সাক্ট ক্ষেত্রফল পাচ্ছি আর কখন আমি ক্ষেত্রফলের অনুপাত পাচ্ছি। দেখো এখানে আমি এক্সাক্ট ভ্যালুগুলো নেওয়ার জন্য আমি এক্সাক্ট ক্ষেত্রফলটা পাচ্ছি, কিন্তু যখন আমি অনুপাতটাকে কাটাকাটি করে নিব, অর্থাৎ 1:2 এবং 7:10, তখন কিন্তু আমি এক্সাক্ট ক্ষেত্রফলটা পাবো না, তখন আমি কি পাবো? ক্ষেত্রফলের অনুপাত পাবো। বাট এই যে 70:200, এটাও কিন্তু ক্ষেত্রফলের অনুপাত, এটাও ক্ষেত্রফলের অনুপাত, কিন্তু একেবারেই সঠিক ভ্যালু দিয়ে। কিন্তু এটাকে যখন কাটাকাটি করবো আমরা তখন পাই কি? 7:20। বুঝতে পেরেছো? এই 7:20 কি আমরা কি বলতে পারবো? জি স্যার। ক্ষেত্রফলের অনুপাত। এটাকে এই যে 70:200, এটাও ক্ষেত্রফলের অনুপাত। কিন্তু এই যে 70:200, এটাতে আমরা এক্সাক্ট ক্ষেত্রফলটা পাচ্ছি। আমরা সরাসরি বলতে পারি যে 70টা প্রথম মাঠের ক্ষেত্রফল এবং 200 দ্বিতীয় মাঠের ক্ষেত্রফল। কিন্তু 7:20, এখানে কিন্তু আমি 7কে বলতে পারি না যে 7 প্রথম মাঠের ক্ষেত্রফল এবং 20 দ্বিতীয় মাঠের ক্ষেত্রফল। বুঝতে পেরেছো? এখানে আমি বলতে পারি যে 7:20 হচ্ছে দুইটা মাঠের ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফলের অনুপাত। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তুমি জেমি কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে কি দেখবো আমরা? আচ্ছা, কোশ্চেন সলভ করার টাইম হবে কি আজকে? মিশ্র অনুপাত গেল, এই যে দুইটা মিশ্র অনুপাত, দুইটা সরল অনুপাত, এটা একটা সরল অনুপাত, এটা সরল অনুপাত, এটার মিশ্র অনুপাত কি এই যে বের করছি, ঠিক আছে? এগুলো সহজ জিনিস। এই যে মিশ্র অনুপাত, এই অনুপাত আর এই অনুপাতের মিশ্র অনুপাত বের করতে বলছে, কত হবে? পারবে তোমরা এগুলো বের করতে। এখন যদি 3টা থাকে বলো তখন কি হবে? মনে করো এখানে বলা আছে 3:5, 5:7, 7:9, তখন কি হবে? এই 3টা একসাথে গুণ হবে আর এই 3টা একসাথে গুণ হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা স্যার একটু আবার বলেন, আমি না বুঝতে পারিনি। আচ্ছা, নেট যদি প্রবলেম এরকম ছিল। যদি 3টা সরল অনুপাত থাকে, যদি 3টা সরল অনুপাত থাকে তখন কি করব? যেমন 3টা সরল অনুপাত হচ্ছে 2:5 একটা অনুপাত, 5:7 একটা অনুপাত, 7:9 একটা অনুপাত, 3টা সরল অনুপাত না? সেক্ষেত্রে মিশ্র অনুপাত কিভাবে করব?
তিনটা যে পূর্বপদ আছে এই তিনটা পূর্বপদ গুণ করব এবং তিনটা যে স্যার পরপদ আছে ভগ্নাংশগুলো গুণ করলে উত্তর পেয়ে যাবো। ভগ্নাংশগুলো গুণ করলে উত্তর পেয়ে যাব। আবার এরকমও করতে পারি যে 3 গুণন 5 গুণন 7 গুণ করে যা আসবে কত আসবে 35 গুণন 3 105, তাই না? আবার জি স্যার। 5 গুণন 7 গুণন 9 এই তিনটা গুণ করে আরেকটা ভ্যালু পাবো, তখন আমাদের অনুপাত হবে 105 অনুপাত আরেকটা যে সংখ্যা হবে সেই সংখ্যাটা। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। যদি 4টা থাকে সেক্ষেত্রে 4টা গুণ হবে, 4টা পূর্বপদ এবং 4টা পরপদ বা উত্তরপদ। বুঝতে পেরেছো? ক্লিয়ার তো নাকি? জি স্যার। স্যার। জি স্যার। ওকে, অনুপাত ও শতকরা। শতকরা কি জিনিস? শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর 100। যার হর 100। ভেরি গুড। দেখো এখানে কি বলছে, তোমাদের বোঝার জন্য এটা ইজি হবে। যে কোনটা আমরা সমস্যাটা করব নাকি সমস্যার উপরে যেটা আছে সেটা করব? কোনটা করব এই যে আমরা? পারবো, করছি। জি জেনি, স্যার। জেনি, জি স্যার, স্যার সুবা? পারবো। আচ্ছা, তাহলে এগুলো স্কিপ করে যাব। জি স্যার। জি স্যার। জি শিওর? শিওর তো? পারবা তো নাকি? ইয়েস জি স্যার। স্যার পারবো। জি স্যার পারবো। কনফিডেন্স 100% নাকি? জি স্যার। জি স্যার। এই এই পরীক্ষায় ভুল, এইগুলা যদি ভুল করো পরীক্ষায় তাহলে কিন্তু আমি অনলাইনেই তোমাদের ধরে ধরে মারবো, ঠিক আছে? স্যার কিভাবে? অনলাইনেই মার দেবো তোমাদেরকে। কিভাবে মারবেন? অনলাইনে আবার মারা যায় নাকি? হ্যাঁ, অনলাইনেই মার দেবো, যখন মারবো তখন দেখো কিভাবে মারি। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাই, ঠিক আছে? এই যে এগুলো পারবে তো না, এই যে উদাহরণগুলো? জি স্যার। স্যার। জি স্যার। ওকে, তাহলে সমানুপাত। সমানুপাত জিনিসটা কি বলতো? দেখো সমানুপাত নামটাই শুনে বুঝতে পারতেছি। সমা সম যোগ অনুপাত বা সমান যোগ অনুপাত, তাই না? জি স্যার। জি স্যার। সমান। আচ্ছা, তাহলে সমানুপাত জিনিসটা কি? সমান অনুপাত, তাই না? আচ্ছা, এখন জি সমানুপাত স্যার। নিয়ে কি হচ্ছে আমরা দেখি এখানে। এই যে এখানে কি বলছে, যদি 30টি মার্বেল 50 টাকা দিয়ে কিনেছে এবং বিথি 20টি মার্বেল 30 টাকা দিয়ে কিনেছে, তাহলে সমানুপাত কত হবে সুবা বলো তো? হ্যালো? স্যার আরেকবার বলবেন, নেটওয়ার্কের কারণে শোনা যাচ্ছিল না। এই যে জ্যোতি 30টি মার্বেল 50 টাকা দিয়ে কিনছে, ঠিক আছে? আবার বিথি 20টি মার্বেল 30 টাকা দিয়ে কিনেছে, তাহলে সমানুপাত কি হবে? স্যার সমানুপাত তো হবে না মনে হয়। ও চিন্তা করে দেখো কেন হবে না। আচ্ছা, আমরা তাহলে সামনে প্রসিড করি। তাহলে সামনে প্রসিড করে কয়েকটা ব্যাপার দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে ওখানে সমানুপাত হবে কিনা, ঠিক আছে? কি দেখাবো, যেগুলো অনেক কিছু দিচ্ছে এগুলো হয়তো বা তোমাদের এই যে এগুলো এগুলো কি আমি কি বুঝাই দেবো? যে জাতীয় পতাকা তৈরি, তারপরে হচ্ছে এই যে এই জিনিসগুলো। হ্যালো? স্যার স্কুলে না পড়ছিলাম। নো স্যার লাগবে না। স্যার বুঝছি। শিওর? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এই জাতীয় পতাকা তৈরি করা এই জিনিসগুলো বাদ দিলাম, স্কিপ করে আমরা পরবর্তী চলে যাই। আচ্ছা, পাচ্ছি না খুলে, দাও তোমাদেরকে ডিরেক্ট বুঝাই দিই। আমি ভাবলাম যে আরেকটু সুন্দরভাবে বুঝাই দেই, একটু গল্প করে গল্পের মাধ্যমে। দেখো, যদি মার্বেলের সংখ্যাগুলো আমরা একদিকে রাখবো, মার্বেলের অনুপাত আমরা একদিকে রাখবো, টাকার অনুপাত আমরা একদিকে রাখবো, ঠিক আছে? জ্যোতি কয়টা মার্বেল কিনছে দেখো তো? জ্যোতি 30টি কিনছে মার্বেল। কয়টা? 30টি মার্বেল। 30টি। 30টি। আর বিথি কয়টি মার্বেল কিনেছে? 20টি। 20টি।
20টি। তাহলে 30:20 একটা পেলাম, ঠিক আছে? এটা কি? আর এটাকে সমান দিব, মার্বেলের সংখ্যা। আর সমান দেবো এরপরে হচ্ছে মার্বেলের সংখ্যা। প্রথমে কার টাকাটা লিখেছি? 30 সংখ্যাটা লিখেছি। বিথি। 30 সংখ্যাটা কার জন্য? 30 সংখ্যাটা কার জন্য? জ্যোতির না জন্য। স্যার, জ্যোতি। হ্যাঁ, জ্যোতি, ঠিক আছে? এই যে 30 তো জ্যোতির জন্য, তার মানে ডান পাশে আমি যখন লিখবো মার্বেল সংখ্যা লিখবো, কার মার্বেল সংখ্যা আগে লিখবো? জ্যোতি। জ্যোতি। জ্যোতির। জ্যোতি মার্বেল সংখ্যা। কারণ কি? কারণ আমি জ্যোতি কয়টি মার্বেল কিনেছে এটা আমি আগে লিখেছি, এজন্য আমি পরবর্তীতে টাকা অর্থাৎ কত টাকা, 50 টাকা দিয়ে কিনেছে, তাহলে 50টা আমরা আগে লিখবো। 50 কেন আগে লিখবো? কারণ 50 টাকা দিয়ে কে কিনেছে? জ্যোতি কিনেছে, ঠিক আছে? দুইটাই কিন্তু জ্যোতির। জ্যোতির টাকা এবং মার্বেল সংখ্যা যদি আগে লিখি, মানে দুইটা মানে জ্যোতির জিনিসগুলো যেহেতু আমরা আগে শুরু করে দিয়েছি লেখা, জ্যোতির জিনিসগুলো দিয়ে, অর্থাৎ জ্যোতি কত টাকা শুরু শেষ মানে খরচ করেছে, জ্যোতি কয়টি মার্বেল কিনেছে, এজন্য আমরা প্রথমে কি দিচ্ছি? জ্যোতি কত টাকা খরচ করেছে সেটা। তারপরে কি? তারপরে বিথিরটা লিখবো। বিথি কত কত টাকা খরচ করেছে? 30 টাকা। 30 30। টাকা। তাহলে এই যে হলো একটা সমানুপাত, এটাকে একটা সমানুপাত তৈরি করলাম। জুয়েরিয়া, জি স্যার। এখন বুঝতে স্যার। পেরেছো তো পসিবল কিনা? ওকে, এরপরে আমরা কি কন্টিনিউ করব? সমানুপাত তো জানি, সমানুপাত খুবই ইজি একটা জিনিস। জি স্যার। এরপরে আমরা কি শিখবো? কি আছে? ক্রমিক ক্রমিক সমানুপাত। সমানুপাত। ক্রমিক সমানুপাত কি জিনিস জুয়েরিয়া বলো তো, বা অন্য কেউ বলতে পারবে? স্যার, যে সমানুপাতে মধ্যপদ দুটি সমান হয় সে সেই সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলা হয়। আচ্ছা, মধ্যপদ যদি দুটি সমান হয় সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? ক্রমিক ক্রমিক সমানুপাত। তাহলে তোমরা একটা ক্রমিক সমানুপাতের উদাহরণ বলো তো। 4:2 না, এটা ইকুয়াল না, হচ্ছে বইয়েটা না, বইয়ের বাইরে একটা বলো। 8:16 ইকুয়াল হচ্ছে 16:32। ভেরি গুড। 8:16 16 ইকুয়াল আর 16:32। ওকে, যে আমরা কিন্তু খুব সহজেই জানতে পারি যে যে অনুপাতে মধ্যপদ দুটি সমান হয় সেই অনুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে, ঠিক আছে? আচ্ছা, ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে কি হয় এখানে দেখি, এই জিনিসটা, এই ঘরটা দেখো। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে প্রথম এবং তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান, আবার দ্বিতীয় রাশিকে প্রথম ও তৃতীয় রাশির মধ্যে সমানুপাতি বা মধ্য রাশি বলে। বুঝতে পেরেছো কি কি বলছে? ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে প্রথম এবং তৃতীয় রাশির গুণফল, প্রথম এবং তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান হয়। বুঝতে পেরেছো? তাহলে একটা ক্রমিক সমানুপাত নেই আমরা, 1:2 কি নিব? 2। আচ্ছা, তারপরে 2:4 কত লিখবো? 2:4। 2:4। তাহলে এখন কি বলছে? প্রথম এবং তৃতীয় রাশি এই দুটার গুণফল কত? 2। এই দুটার গুণফল হচ্ছে, সরি, এখানে কিন্তু এটা হবে না, ধারাবাহিক অনুপাতটা হবে কোনটা? প্রথম এবং তৃতীয় রাশি। তৃতীয় রাশি মানে তখন কি হবে? এটাকে একটু এভাবে লিখতে পারি আমরা, 2:4। বুঝতে পেরেছো? ঠিক আছে না? জি স্যার। এখন স্যার। তাহলে জি স্যার। এইটাকে এখন তোমরা বলতে পারো প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। এইটাতে যদি প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি বলো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা কিন্তু হবে না, বলতে হবে এই যে এইটাতে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। তাহলে এখানে প্রথম রাশি কোনটা? 1। আর তৃতীয় রাশি কোনটা? 4। সমান কত আসে? 4। তাহলে প্রথম এবং তৃতীয় রাশির গুণফল
কি হবে? দ্বিতীয় রাশির বর্গের সমান। দ্বিতীয় রাশির বর্গের সমান। দ্বিতীয় রাশি কোনটা? 2। 2 2 এর বর্গ কি করি কত আসে? 4 4 আসে। ঠিক আছে, এখন তোমরা আমাকে বললে কি যে সমানুপাতের মধ্যপদ দুটি সমান হয় সেই সমানুপাতকে ক্রমিক সমানুপাত বলে। ঠিক আছে, আসলেই এই সংজ্ঞাটা ঠিক কতটুকু সঠিক আমরা একটু জাস্টিফাই করি। ঠিক আছে, ধরো যে কোনো একটা সমানুপাতের আমরা ধরলাম যে এরকম যে 1:100, আবার এখানে 100:2। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1:, যেহেতু মধ্যপদ, এই দেখো মধ্যপদ কি সমান না? জি স্যার। 100:2, তাই না? জি স্যার। এখন স্যার দেখো, এখন এখানে প্রথম পদ কোনটা? 1 1 দ্বিতীয় পদ কোনটা? 100 তৃতীয় পদ 2 কোনটা? তৃতীয় পদ 2 তাহলে কত আসছে? যোগ 2 পদ 2। 2 তাহলে 100 এর বর্গ কি 2 আসে? নো স্যার। নো স্যার 2 আসে না। তাহলে কি এটাকে আমরা ক্রমিক সমানুপাত বলতে পারবো? নো নো স্যার স্যার। নো স্যার পারবো না। তার মানে এই সংজ্ঞাটা প্রপার কোনো সংজ্ঞা না, যে সমানুপাতে মধ্যপদ দুইটি সমান হয় সেই সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলা হয়, এটা প্রপার সংজ্ঞা না। ঠিক আছে, ক্লিয়ার সবাই? কেন কেন আমি তোমাদেরকে জি স্যার। কেন কেন তোমাদেরকে এটা বোঝাইলাম এটা তো বুঝতে পারছো যে এটা প্রপার সংজ্ঞা না। ক্রমিক সমানুপাতের সংজ্ঞা আরো ভালোভাবে বলতে গেলে তোমাকে অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে প্রথম এবং তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান হতে হবে, মাস্ট। এটা এই এই কন্ডিশন 100% স্যাটিসফাই করতেই হবে। যদি স্যাটিসফাই না করে তাহলে হবে না। শুধু এটা না, পরে আরো একটা কন্ডিশন আছে, দেখো। দ্বিতীয় রাশিকে প্রথম ও তৃতীয় রাশির মধ্য সমানুপাতি বা মধ্য রাশি বলে। ঠিক আছে, এটা কন্ডিশন না, মানে কি বলে সেটা। দ্বিতীয় রাশিকে প্রথম ও তৃতীয় রাশির মধ্য সমানুপাতি বলে। তাহলে এই যে 1:2:4, হ্যাঁ, এইটার মধ্য সমানুপাতি কত? 2 2 2 ওকে, তাহলে আমরা এখন কি বলবো? এখন আমাকে বলো ক্রমিক সমানুপাতের সংজ্ঞা কি? কে বলতে পারবে? যে সমানুপাতের প্রথম ও দ্বিতীয় রাশির গুণফল তৃতীয় রাশির বর্গের সমান এবং দ্বিতীয় রাশিকে প্রথম ও দ্বিতীয় রাশির মধ্য সমানুপাত তাকে ক্রমিক সমানুপাত বলা হয়। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো একক কাজটা কি বলছে। একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে এত হলে মধ্য সমানুপাতি বা ক্রমিক সমানুপাতি নির্ণয় করো। পারবে না এটা তোমরা করতে? জি জি স্যার স্যার পারবো। বলো তো কত হবে? প্রথম রাশি হচ্ছে 4, দ্বিতীয় রাশি হচ্ছে ফাঁকা, বলে নেই আমাদেরকে। তৃতীয় রাশি কত হবে? বের করছি 16। তাহলে আমাদের কি করতে হবে? 8 হবে। একজন বলে ফেলছে 8। কিভাবে 8 বের করছো? এখন আমাকে জেমি বলবে যে কিভাবে 8 বের করা। 8 কিভাবে? এটা আমরা ভাগ করে বের করছি। ভাগ করে? ভাগ করে কেন? আমরা কি জানি যে প্রথম, সুবা বলতে পারবা? জি স্যার, আমি যেভাবে বের করছি ওভাবে বলি। হ্যাঁ বলো। আমি প্রথমে প্রথম রাশি আর তৃতীয় রাশিকে গুণ করছি, গুণ করে একটা রাশি বের হয়েছে। যেমন এখানে 4 আর 16কে গুণ করার পরে আমার 64 বের হয়েছে, 64 বর্গ বের করলে 8 বের হয়েছে। ভেরি গুড, এটাই তো অ্যাকচুয়ালি। জেমি বুঝতে পারছো? জি স্যার এই যে আমরা কি জানি যে প্রথম এবং তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান, অর্থাৎ
প্রথম এবং তৃতীয় রাশি কোনটা এখানে? প্রথম রাশি হচ্ছে 4 আর তৃতীয় রাশি হচ্ছে 16, তাই না? তাহলে 4 আর 16 আমরা গুণ করে দিলাম এখানে। 4 আর 16, 4 আর 16, এখন আমাকে দেখতে হবে কত? 64 আসছে। এখন 64কে যদি আমি বর্গ করি তাহলে কি পাবো আমি? 8 স্কয়ার পাবো না? জি স্যার। তাহলে এই 8-এর বর্গ, অবশ্যই কি 8-এর বর্গই তো এই তৃতীয় এবং চতুর্থ রাশির তোমার গুণফল, তাই না? জি স্যার। তাহলে এখানে আমার 8। জুয়াইরিয়া, তুমিও তো এভাবেই করেছো, তাই না? জি স্যার। ওকে। আর এটা কিন্তু এই ভুলটা কখনোই করো না যে যে সমানুপাতের মধ্যপদ দুটি সমান হয় সেই সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলা হয়। এটা কিন্তু সবসময় সঠিক না, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা সঠিক। এটা সঠিক না যে তা না, এটা সঠিক, কিন্তু কন্ডিশনটা বলে দিতে হবে সাথে। তোমরা এভাবে লিখবা যে যে সমানুপাতের মধ্যপদ দুইটি সমান হয় এবং প্রথম ও তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান হয় তাকে ক্রমিক সমানুপাত বলে। বুঝতে পেরেছো? এই যে জি সংজ্ঞাটা স্যার। জি স্যার। জি স্যার। সংজ্ঞাটা সবাই লিখে নাও। যে সমানুপাত, যে সমানুপাতে, যে সমানুপাতে তোমরা এইটা যদি হুবহু লেখো তারপরেও সমস্যা নাই, যদিও তারপরে আমি চাচ্ছি তোমাদের তোমরা যদি এটা সরাসরি লেখো, ঠিক আছে, যে এই জাস্ট এতটুকু, তারপরেও সমস্যা নাই, কিন্তু আমি চাচ্ছি তোমরা বেস্ট অপশনটা ফলো করো, ঠিক আছে? তোমরা লিখবা যে যে সমানুপাতে মধ্যপদ দুইটি সমান হয়, এতটুকু লেখার পরে লিখবা যে এবং প্রথম এবং তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান হয়, সমান হয়, ঠিক আছে? প্রথমে বলবা যে যে সমানুপাতে মধ্যপদ দুটি সমান হয় এবং প্রথম ও তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান হয় সেই সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে, ঠিক আছে? আর যদি তোমরা এটাও বলো, এটাও কিন্তু যে ভুল তা না। আমি প্রথমে কি বললাম যে এটা প্রপার ডেফিনেশন না। এখন কথা হচ্ছে প্রপার ডেফিনেশন না কেন? এই যে এইটা, এই এই কন্ডিশনটা কিন্তু তাকে অবশ্যই স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে? এই কন্ডিশনটা স্যাটিসফাই না করলে এটা সমানুপাত হবে না। বুঝতে পেরেছো? এই জন্য বললাম প্রপার ডেফিনেশন না। বাট তোমরা যদি এটা পরীক্ষার খাতায় লেখো তারপরেও সেটা কিন্তু ভুল না, সঠিক। কিন্তু আমি চাচ্ছি তোমরা একেবারেই প্রপার যেটা সেটা সেটা লিখো, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ওকে। ওকে, তাহলে তো আমাদের এই অধ্যায় শেষ হয়ে গেল। অনুপাত চলে এসেছে। অনুশীলনী, অনুশীলনী গুলো পারবা না এখন? জি জি স্যার। স্যার পারবো। জি স্যার পারবো। ওকে, তাহলে আমাদের আজকের এই চ্যাপ্টার শেষ। একদিনই একটা চ্যাপ্টার শেষ নাকি? মানে এটা তো তোমাদের শেষ করাই ছিল, জাস্ট রিভিশন হয়ে গেল, তাই না? জি স্যার। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই নাকি? তোমাদের আর কোনো কিছু বলার আছে? তোমরা কি সবগুলো, তোমাদের কালকে কি এক্সাম মনে আছে তোমাদের? বাংলা জি এবং স্যার। ম্যাথ। বাংলা এবং ম্যাথ। বাংলা এবং ম্যাথের সিলেবাস জানো? জি স্যার। আচ্ছা, ওকে। আর আজকে যা যা পড়াইলাম, যা যা বোঝাইছি, সবকিছু বুঝতে পারছো তো নাকি ক্লিয়ারলি? জি স্যার। ওকে, কোনো কনফিউশন? নো স্যার। আবারও বলতেছি, ঠিকঠাক বুঝতে পারছো তো জেমি? জি স্যার। শিওর? জি স্যার। আচ্ছা, তার মানে জেমি বুঝতে পারছে। জেমি এবার জোর দিয়ে বলছে জি স্যার। ওকে, আমরা তাহলে আজকে শেষ করি, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, সবাই ভালো থাকো, ভালোভাবে পরীক্ষা দিও সবাই, ঠিক আছে? মার্কস কম পাওয়া যাবে না কিন্তু, ফার্স্ট হতে হবে। সবাইকে ফার্স্ট হতে হবে, সবাই ফুল মার্কস পাবা, সবাই ফার্স্ট, ঠিক আছে? সবাইকে ফুল মার্কস পেলে সবাইকেই প্রাইজ দেওয়া হবে। আমাদের জন্য দোয়া করবেন। কেমানিল্লাহ।